নমস্কার। আজকে আমার সঙ্গে আছেন অন্বেষণ ১ এবং অন্বেষণ ২ এর লেখক সমীক কুমার রক্ষিত, এবং এর সঙ্গে উনি আরও অনেক কিছু লিখেছেন। উনি এখন গম্ভীর হয়ে বসে আছেন। তো উনি এখন হাসছেনও একটু একটু। তো হাসতে হাসতে আপনি বলুন যে আপনি কবে থেকে ঠিক করলেন যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই একটা অদ্ভুত লেখার লাইনে আসবেন, মানে লাইনে নামবেন রাদার? অ্যাকচুয়ালি ডাক্তারিটা প্রথমে বলে দিই, ডাক্তারি পড়ার নম্বর ছিল না, অতএব যেটা নম্বর নেই অতএব সেই অপশনটাও নেই, হয়ে গেল, বাদ হয়ে গেল, ডাক্তারি বাদ হয়ে গেল। হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং এ জয়েন্টে দিয়েছিলাম, সেটা যে লিস্টের কতটা বাইরে সেটা বাবা দেখে এসেছিলেন, আমি জানি না। আমার যে লেখার প্রতি ন্যাক, এটা আমি কিন্তু বুঝতে পারি, এখন পিছু ফিরে দেখলে বুঝতে পারি যে সেটা কিন্তু ইট মেড ইটস, কি বলবো, মানে ইট এক্সপ্রেসড ইটসেলফ। যে যখন আমি স্কুলে গিয়ে বাবার মানে বেশ ধরে বেঁধে মানে পড়িয়ে দেওয়া প্যারাগ্রাফ রাইটিং বা বাংলা রচনায়, যেটা কমন, মানে একটি ঝড়ের রাত সাপোজ আসবে, এবার একটি ঝড়ের রাতও এলো, কিন্তু আমি লিখলাম একটি ঝড়ের রাতের বদলে অন্য একটা কিছু, চড়ুই ভাতি। বা ইংরেজির ক্ষেত্রে যে মানে বাবা হয়তো পড়িয়ে দিল যে একটা কিছু ইয়োর ফেভারিট ন্যাশনাল হিরো, আমি সেখানে গিয়ে লিখলাম আর ডে ওয়েন এভরিথিং ওয়েন্ট রং। তো এবার তখন সেইটাতে বোঝা যাচ্ছে আমি মানে এটা কেন করতে, তোমার তো সেটা তৈরি নেই। এটা হলো যে একটা নতুন সাবজেক্ট, একটা নতুন কিছু অ্যাপ্রোচ করার একটা আনন্দ। এবং সিনেমার ইয়েতে যে যাব, সেটা ক্লাস 6-এ পেছন থেকে পোস্টার রাখতাম, এবং জেপি দত্তার অনেক আগে আমি অভিষেক বচ্চনকে লঞ্চ করে দিয়েছি খাতায়। মারের ভয় ছিল না বাড়ির লোকের? বিভৎস মার খেতাম। দুষ্টু ছিলে তুমি? ভয়ানক। এবং মানে মারপিট, দাঙ্গা হাঙ্গামা এবং দুষ্টু বেয়াদপি, এই সবগুলোর একটা খুব খারাপ ককটেল আর কি। মানে অবশ্য ফ্যামিলি এর ক্ষেত্রে বলা উচিত মকটেল। হ্যাঁ, এখানে এটা তো ইউটিউব, এখানে কোনো সমস্যা নেই। তো কিন্তু বাড়ি থেকে এত কিছু সত্ত্বেও একটা জিনিস ক্ষেত্রে আমি বলবো যে আমার কিন্তু বই পড়ার ক্ষেত্রে আমি বাড়ি থেকে প্রশ্রয় পেয়েছি প্রচুর। তুমি কি ছোটবেলায় খুব বই পড়তে নাকি? হ্যাঁ, মানে আমার চশমাটা বই পড়তে গিয়ে, মশারির ভেতরে বই পড়তে গিয়ে আমার 6 বছর বয়স থেকে চশমা। কি বই পড়তে ছোটবেলায়? টিনটিন, অ্যাস্ট্রিক্স, তারপরে শীর্ষেন্দু আর একটু পরে, শীর্ষেন্দু সত্যজিৎ রায়ের একটু পরে। সত্যজিৎ রায়ের প্রথম আমার যে বইটা আমি পেয়েছিলাম, সেটাও একটা খুব মানে ইন্টারেস্টিং না, মানে একটা উদ্ভট টাইপের। মানে মা অঙ্কুরের ওখানে বড় জামা কাপড় কিনতে গেছে, গড়িয়াহাটের অঙ্কুর, এবারে কিনতে গেছে, সেখানে এমন উৎপাত করছি, তার সামনে একটা বইয়ের দোকান ছিল, অঙ্কুরের মুখেই একদম দুমুখে দুটো বইয়ের দোকান ছিল। সেই বইয়ের দোকান থেকে ফেলুদা 1 ফেলুদা 2 কিনে দিল, আমি অঙ্কুরের ভেতরে বসে বসে পড়লাম। তো আমার প্রথম ফেলুদা পড়া কিন্তু একটি কোনো কাপড়ের দোকানে। মানে তুমি ঝামেলা করলে ছোটবেলায়, তোমার মা বাবা একটা বই কিনে হাতে ধরে দিত, ব্যাস তুমি সেট। তোমার খেলনা লাগতো না? খেলনা ছিল, কিন্তু খেলনাটা ওরা দেখলো যে খরচটা বেশি হয়ে যাচ্ছে, বইয়ের একটু, হ্যাঁ, মানে ভাঙচুর এমন হতো খেলনা। অবশ্য এখন বইয়ের যা দাম হচ্ছে সেটা অন্য কথা। হ্যাঁ, সেটা অন্য কথা। আর তখন আরো একটা বিষয় হলো, এটাও খুব ইন্টারেস্টিং, যে হিম্যান টয় কিনে দেওয়ার সাথে মিনি কমিকটা দিত। হ্যাঁ, আমি খুলে আগে মিনি কমিকটা নিতাম। এগুলো এখন আমি পিছু ফিরে দেখলে বুঝি যে আমার ওই ইমেজ এবং শব্দের উপরে একটা ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে যখন SRFTI-তে পড়তে গেলাম, তখন যারা দিকপাল এডিটর, যেরকম অর্ঘ্য কমল মিত্র, শ্রীকার প্রসাদ, এরা যখন পড়াতে এলেন, তখন দেখলাম যে এডিটিং এর সাথে কমিক্সের একটা যোগসূত্র আছে। কারণ কমিক্সের গল্পটাকে যেভাবে ছবি কেটে কেটে ওটা একটা গল্পটা বলা হয়, ওইটার একটা রয়েছে আর কি। হ্যাঁ, আমি যেহেতু ফিল্ম স্টাডিজ, এখন তুমি তোমার বলাতে মনে পড়ল সেই আইজেনস্টাইনের 5 কাইন্ডস অফ মন্তাজ থেকে শুরু হয়েছিল জিনিসটা। কারেক্ট। কারণ ওডেসা স্টেপসও ম্যাক্সিমাম বইতে আমরা যেটা দেখেছি, সেটাই কমিক স্ট্রাকচারেই দেখেছি, স্ট্রিপ হিসেবেই দেখেছি। ঠিক। তবে আমি এখানে একটা জিনিস বলবো, যে আরো একটা কিছু, যে ইন জেনারেল আমি যখন পরবর্তী ক্ষেত্রে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়তে গেছি, আমি কিন্তু একটা অদ্ভুত জিনিস রিয়েলাইজ করেছি, যে বাঙালি বাড়িতে, যে কোনো বাঙালি বাড়িতে, মানে সেখানে এরকম, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তার সাথে সাহিত্যের কোনো যোগ ছিল না। উনি ইস্ট বেঙ্গলের খেলা, পলিটিক্যাল নিউজ আর দেবব্রত বিশ্বাসের গানের বাইরে ওনার সাথে আর মানে কোনো কাজের জায়গার বাইরে এই তিনটে জিনিসের ছাড়া খুব একটা চর্চা ছিল না। সিনেমা প্রচুর দেখতেন, কিন্তু ওই দ্যাটস অ্যাবাউট ইট।
কিন্তু বাঙালি বাড়িতে কিন্তু বইয়ের একটা বেসিক চর্চা সব ইয়েতেই হ্যাঁ। আছে। ইনফ্যাক্ট আমি আগের দিনই ওই এসেছিলেন, অভিজ্ঞানবাবু এসেছিলেন, ওনাকে এটাই বলছিলাম যে মানে এই যে অডিও স্টোরির শোনার যে প্রসেসটা না, এটা খুব আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক, বাংলা কালচার কেন্দ্রিক। ওই যে খুব আগে একটা বাইরে আকাশবাণীতে যে যে ধরনের ইয়েগুলো হতো শনিবারের বারবেলা বা ইত্যাদি, আমি মনে করি মানে মানে এটা যখন সানডে সাসপেন্স যখন শুরু হলো তখন বুঝতে মানে অনেকের কাছেই আমি বলতে শুনেছি মানে শনিবারের বারবেলার যে ঐতিহ্য সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে খানিকটা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অনেক পরে এসেছি, আমিও যাই হোক অনেক ঘাটের জল খেয়ে যাকে বলে আর কি। তো আচ্ছা, তুমি তো ডাক্তার হতে পারলে না, ইঞ্জিনিয়ার হতে পারলে না, তো যখন SRFTI তে চান্স পেলে তখন বাড়ির লোক কি বললো, বাবা কি বললো? বাবা প্রথমে বলেছিল যে যে সময় আমি SRFTI তে দিয়েছিলাম পরীক্ষা দিয়েছিলাম তখন বাবা অলরেডি ক্যান্সার ডিটেক্টেড, বাড়ির আচ্ছা। একটা খুব কেয়াটিক পরিমণ্ডল, এবং তখন মোটামুটি ওই মানে WBPSC ইত্যাদি এইসব জায়গাগুলোয় পরীক্ষা টরীক্ষা দেওয়ার চল হচ্ছে, কারণ উপার্জন করতে হবে। সেই সময় আমি প্রচুর প্রাইভেট টিউশন পড়াতাম। FTI SRFTI এর মধ্যে জিনিসটা এটাই দাঁড়ালো যে SRFTI দাও, কারণ FTI তে দিলে তোমার যদি পেয়েও যাও, হ্যাঁ, বম্বেতে ওখানে গিয়ে পুনেতে গিয়ে ইয়ে করা এবং সাস্টেইন করার একটা sustain গল্প করার থাকে একটা একটা। ব্যাপার থাকে। ঠিক এবং ঠিক ঠিক ঠিক। আমাদের সময় ছিল যেটা, আমি যখন 2008-এ দিয়েছিলাম, আমাদের সময় হস্টেল পাওয়াটা একটা খুব বড় একটা প্রবলেমেটিক ব্যাপার ছিল। তো আমি SRFTI তে যখন দেবো, বাবা তখন খুবই মানে এখন বুঝি মানে তখন খুবই সেটাকে খুব কন্ডেসেন্ডিং লেগেছিল। এখন মনে হয় যে সাবধান করেছিলেন হয়তো, যে শুধু সিনেমা দেখে কেউ চান্স পায় না, মানে তার একটা কিছু জানাশোনা থাকতে পারে। মানে একটা যে কোনো টেকনিক্যাল অ্যাসপেক্ট শিখতে হয়, right, আদারওয়াইজ right, তুমি right. সাস্টেইন করতে পারবে না। সাস্টেন করতে পারবে হ্যাঁ। না। তো বাবা সেই জন্য বলেছিলেন যে মানে শুধু সিনেমা দেখি কি কেউ চান্স পায়। আর আমাদের সময় যে মানে আমি জানি না, এটা 9th ব্যাচও ছিল, আমি 8th ব্যাচে সিলেক্টেড। 6th 7th 8th ব্যাচ ওয়ার দ্য টাফেস্ট এন্ট্রান্স। তার কারণ আমাদের আমাদের মানে এন্ট্রান্সেই মানে রিটেন এন্ট্রান্সে উতরাবার পর 10 দিন ধরে গ্রিলিং হয়েছিল। বাপরে। মানে সকালবেলা 10:30 11টায় ঢুকতাম, বেরোতে বেরোতে 9:30 10টা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই চার্টার্ড বাসগুলোকে দাঁড় করিয়ে করে আমি ফিরতাম। মানে হ্যাঁ, তখন অফিসের ইয়েতে যখন গ্যারাজে যাচ্ছে সেই সময় দাঁড় করিয়ে। তখন কি আদিনাথ দা ছিলেন? তখন আদিনাথ দাস ছিলেন। আমি গেছিলাম, আমার ইচ্ছা ছিল ডিওপি হওয়ার, মানে ক্যামেরা নিয়ে পড়াশোনা করার। এবার তখন তো এত ডিজিটাল আসেনি, তো তখন আমাকে বলেছিলেন তোর তোর চশমা আছে, তুই রঙের গন্ডগোল হয়ে যাবে, হ্যান ত্যান হবে বলে। তা কিন্তু নয়, কারণ এবার তখন আর আমার হওয়া হয়নি আর ওই জন্য, তখন আর যাই হোক এখন অন্য রাস্তায় চলে এসেছি। মানে কিন্তু SRFTI এর এন্ট্রান্সটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার ছিল, কারণ আমি প্রথম দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, কেউ শিলং থেকে এসছে, কেউ মাদুরাই থেকে এসছে। সেটা কি তোমার লিখতে সাহায্য করেছে? তুমি যে ধরো মনের ব্যক্তিটা তো নানান রকম চরিত্র, হ্যাঁ সেটা তো একটা হয়, মনের ব্যক্তি একটা কুয়োর মধ্যে থাকার অভ্যেসটা চলে যায়, বিভিন্ন রকমের কিন্তু কালচারের আমি সঙ্গে কিন্তু তুমি ইয়ে করো। ওর মধ্যেই ছিলাম, এখনো আছে এক অর্থে। আমার পড়াশুনো থেকে শুরু করে চাকরি এখন অব্দি আমি একটিই করেছি, তো সেগুলো সবই, এবং এই যে রেডিও মির্চির অফিস, সেগুলো সবই কিন্তু একটা পার্টিকুলার আওতার মধ্যে। আমি কিন্তু সাউথের বাইরে কখনো, দক্ষিণ কলকাতার বাইরে কখনো পড়িওনি, কাজও করিনি। হ্যাঁ হ্যাঁ, মানে বম্বের কাজও করেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে সাউথ বম্বের নাকি? তুমি বলছো যে সাউথ যখন বলছো হ্যাঁ, মানে কিন্তু মানে আমি কাজ করার মানে মানে আমি রিলোকেট করিনি কোনোদিন কোনো জায়গায়। রিলোকেট করোনি তুমি কখনো? কারণ SRFTI তে বাবা মানে এটা কি তোমার কমফোর্টেবল স্পেস বলে মনে হয়েছে না কি মনে হয়েছে, মানে কেন করোনি? লেখার ক্ষেত্রে না কমফোর্টেবল স্পেসটা খুব ম্যাটার করে। কিন্তু এই যে বলে লোকে কি যেন বলে, যে দাঁড়া বলছি, একটা ফেমাস লাইন আছে, ট্রাভেলিং ব্রডেন্স দ্য মাইন্ড। না না মানে ইয়োর মানে সাকসেস লাইজ ওয়েন ইউ গো আউট অফ ইউর কমফর্ট জোন, এই যে লোকে বলে না, ভীষণ ভীষণ উক্তি দেয় লোকে। এটা কি সত্যজিৎ রায়ের ক্ষেত্রে তাহলে মানে হ্যাঁ মানে লোকে দেয় উক্তি, সত্যেন্দ্রনাথ ফেসবুক এবং ইনস্টায় এরকম উক্তি প্রচুর থাকে। এবারে বিষয় আমার এটা মনে হয় না, আমার ইনফ্যাক্ট এটাও মনে হয় না ট্রাভেলিং ব্রডেন্স দ্য মাইন্ড, বিকজ আমি বেড়াতে গিয়ে কুৎসিত জঘন্য আজে বাজে ট্যুরিস্ট দেখেছি, এবং তারা প্রচুর বেড়ায়, কিন্তু তাদের হ্যাঁ। কোনো জায়গায় মনের ব্যাপ্তি বা ইয়ে হয়েছে হয় বলে না। আমার মনে হয় না। না না ঠিক। আর দিনের শেষে আমি আমার মনে হয় না যারা ন্যারো মাইন্ডেড তারা যে কোনো জায়গায় গেলেও সেটাই থাকবে, যার মনের ওটা ফ্লেক্সিবল, সে হয়তো বই পড়েও করতে পারে। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে প্রযোজ্য। Exactly, বই পড়ে। ট্রাভেলিং এমনিতেই একটা বিরাট মনের মানুষ। আমি একটা কথা এই প্ল্যাটফর্মে, বিভূতিভূষণ কি চাঁদের পাহাড়ে গিয়েছিলেন? জাননি তো। বিভূতিভূষণ অন্য গ্রহের প্রাণী, আমি বিভূতিভূষণ আচ্ছা, হ্যাঁ। রবীন্দ্রনাথকে এলিয়েন মনে, শচীন দেববর্মনকে আমি এলিয়েন মনে করি।
মানে এদেরকে নিয়ে কথা বলারই কোনো দরকার নেই। তা ঠিক 100বার। কারণ আমাকে মাঝে মধ্যে মা জিজ্ঞেস করে, "এই তুই বিভূতিভূষণ পড়িস না কেন লেখার?" এক্ষেত্রে আমি বিভূতিভূষণ যা পড়ার পড়ে নিয়েছি, এইবার আমি 60 বছরের পরে পড়বো। কারণ বিভূতিভূষণ ইজ মাই রিটায়ারমেন্ট প্ল্যান। বিভূতিভূষণ, চ্যাপলিন আর রবীন্দ্রনাথ, আরে এস ডি বাহ। বর্মন, এই চারজন, এবং ওদিকে শোপায়, ব্রাহ্মস আর মোৎসার্ট, এইগুলো হলো আমার রিটায়ারমেন্ট প্ল্যান। যে 60 বছরের পরে আমি এগুলো এক্সপ্লোর করা শুরু করবো। কারণ আমি দেবযান, ইছামতি পড়ে আমি পাগল হয়ে গেছি। তুমি 60 অব্দি তুমি কেন ভাবছো 60-এর পর, মানে তার আগে কেন করছো না? আমার মনে হয় আমার ওই ম্যাচিউরিটি নেই যে আমি লেখাগুলোকে আয়ত্ত করতে পারবো। বিভূতিভূষণের ভূতের গল্প, একটা মানে সেটা যে কি ডিপলি ফিলোসফিক্যাল। সমারসেট মমের একটা গল্প আছে, আমার গল্পটার নামটা মনে নেই, কিন্তু গল্পটার হচ্ছে যে একজন লোক, সে মানে তার লাইফটাকে পুরো প্ল্যান করেছিল, করে সে দেখলো যে সে বাঁচবে হচ্ছে 90 অবধি, সেই ওয়াইজ টাকা জমালো এবং সেইভাবেও চাকরি ছেড়ে দিয়ে ঘুরে বেড়ালো, সেই টাকাটা শেষ করলো 90-তে, এসে দেখা গেল মরেনি। অ্যান্ড দেন তার জীবনটা যে কতটা কষ্টের হলো। তো আমি সেটা তোমার বলছি, তুমি 60 অবধি কেন ওয়েট করছো? তুমি তো জানো না কি হবে। তা জানি না, ফিউচার আমি দেখবো কিনা তাও জানি না। এই কথাটা আমরা কেউই জানি না। এই কথাটা ভাবানোর মতো। তাহলে শুরু করা যেতেই পারে, পরের সপ্তাহ থেকেই শুরু করা। না, এত তাড়াতাড়ি বলিনি, তুমি আগে অন্বেষণটা লেখো, এক্ষুনি নয়। কিন্তু আমি আরেকটা জিনিস বলবো, লেখার ক্ষেত্রে যেটা খুব হয়েছে, মানে মানে এটা হেল্পফুল হয়েছে যে, মানে আমার কেন জানি না মনে হয়, আমি এরকম একটা জানলার সামনে বসে লিখি আমার বাড়িতে, সেখানে ল্যাপটপ, আগে ডেস্কটপ ছিল, এখন ল্যাপটপ, তো সেখানে কিন্তু জানলাটা বন্ধই থাকে, জানলাটা কিন্তু খোলা হয় না। কিন্তু এই যে আমার কাছে একটা অপশন আছে যে আমি জানলাটা চাইলে খুলতে পারি, এইটা না লেখার ক্ষেত্রে ভীষণ হেল্প করে। এবং আমার ক্ষেত্রে, আমাকে যদি আজকে প্রাগে গিয়ে প্রাগের গল্প লিখতে হয়, এখন তো অনেক অ্যাকিউমেন্ট আছে রিসার্চ করার। হ্যাঁ, এখন অনেক কিছু আছে। এখন অনেক কিছু। আমাদের সময় তা কোথায় সত্ত্বেও নেট ছিল বলো, ইন্টারনেট? তা সত্ত্বেও ভুল হয়। এই যে অন্বেষণ, তুমি এখন একটা জায়গায় বেড়াতে যাবে, তোমার মানে ইউটিউব ভিডিও দেখলে সব পেয়ে যাবে তুমি। তবে এটা কিন্তু সুবিধেও আমি বলবো, বিশেষ করে আগে যে এই অন্বেষণে কি ভুল বললে? অন্বেষণ 2 তে যেরকম এত রিসার্চ করেও আমি প্রুফ থেকে দেওয়ার সময় কোয়াগুলেন্ট লিখে ফেললাম, এটা নিয়ে কত লোকে বললেন ওটা অ্যান্টি কোয়াগুলেন্ট হবে, আমি হ্যাঁ। ওপেনলি অ্যাড্রেস করতে চাই। এবং আমি কমেন্টে ওখানে বলেছি, মানে সম্পূর্ণ দায় আমার। কিন্তু এটাও ঠিক, না না, এটা তোমার একার দায় না, এটা সবারই দায়, এটা আমারও অবশ্যই দায়, এটা যাই হোক, আর কারণ মানে নাম হ্যাঁ, বলছি এবার না, এটা আমার আর তোমারই দায়। এবং আমি বলবো এটা যে, মানে যারা শ্রোতা, তাদের মন এতটাই বড়, তারা এটাকে ওভারলুক করে এটাকে ভালোবেসেছেন আর কি। মানে আমি তাদের কাছে আর কি হ্যাঁ, কৃতজ্ঞ। একদম একদম। আর তুমি অন্বেষণটা কি ভেবে লিখেছিলে, আর তারপর 2-তে কেন চেঞ্জ করলে, বা তোমার মাথায় কি ছিল যখন থেকে তুমি এটা ভাবলে যে মানে অন্বেষণ লিখবে দুজন গোয়েন্দাকে নিয়ে, বা গোয়েন্দা ডুও, গোয়েন্দা কাপল? একদম গোড়া থেকে বলি, হ্যাঁ, গোড়া থেকে বলতে গেলে আমাকে বলা হয়েছিল যে একটা সানডে সাসপেন্সের অরিজিনাল একটা গল্প লিখতে, যেটা একটা সিরিজ হতে পারে। দিনের শেষে লোকের ভালো লাগার সাথে সাথে আমারও তো লিখে ভালো লাগতে হবে। কারেক্ট কারেক্ট কারেক্ট। তো লেখায় স্যাটিসফ্যাকশন না এলে তো ওটা শুনেও আসবে না। যারাই এখানে অভিনেত্রীরা, বিশেষ করে এই মির্চি পরিবারের লোকজন, যারা মহিলারা যারা ডাব করেন, তারা সবাই একটা অভিযোগ কনস্ট্যান্টলি করে যাচ্ছিলেন যে মহিলা চরিত্র নেই, মহিলা চরিত্র নেই, মহিলা চরিত্র নেই। তো অল দ্য উইমেন ওয়্যার কমপ্লেনিং অ্যাবাউট ওয়ান থিং, যে মানে হয় পেতনি তারা, নাহলে ডেড ক্যারেক্টার্স, নাহলে এক লাইন চা খাবেন এইটুকু বলে চলে গেলে। তো এইটা মানে একটা মানে ইট ইজ আনফর্চুনেট, বাট কি জানো, মানে আমি আর একটা গল্প কথা বলতে চাই, আবারই বলতে চাই। আমি একটা গল্প করেছিলাম কার্মিলা বলে, সেখানে একজন ফিমেল ন্যারেটর ছিল, এবং সামহাও গল্পটা খুব একটা চলেনি। আমার ধারণা গল্পটা ফিমেল ন্যারেশনের জন্য চলে। লোকে হয়তো এই কমেন্টসে অনেক কিছু বলতে পারেন, বাট আমার ধারণা এখনো অবধি আমরা ফিমেল ন্যারেশন পুরোটা শুনতে খুব একটা অভ্যস্ত বা কান তৈরি হয়নি এখনো। ওই গমগমে পুরুষ কণ্ঠস্বরের যেটা একটা আছে, ভয়েস অফ গড বা যাই বলা যায়, এটা কিন্তু গানের ক্ষেত্রে প্রযোজ্য ইন আ ওয়ে, যে যখন লতা মঙ্গেশকর, মেরে নয়না সাवन ভাদো গান, আর যখন কিশোর কুমার গান, কিশোর কুমারের গানটা, এবার হতেই পারে কিশোর কুমারের গায়কী ইত্যাদি, মানে ওটা জানি না, মানে ওই মেল নোটের রিটায়ারমেন্ট প্ল্যান কি কিশোর কুমার ধরে ধরে এভলিউশন শুনবো, মানে এটা আমি ছোটবেলায় করে ফেলেছি। যাই হোক, মানে ধরে ধরে শুনবো, আমার এমনিতে শোনা, মানে যাক, তুমি অন্বেষণে ফিরে এসো, বাংলায় ফিরে এসো বাবা। হ্যাঁ, তো অন্বেষণের ক্ষেত্রে আমার মানে ওই জন্যই ছিল যে মানে কেউ কারো সহকারী হবে না, মানে এটা একটা কাইন্ড অফ মানে মানে মানে
ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটির মানে আমার ক্ষেত্রে আমি এইভাবে এক্সপ্রেস করেছিলাম জেন্ডার ইকুয়ালিটি রাদার দেন মানে কেউ কাউকে বুঝিয়ে দিচ্ছে এরকম নয় জিনিসটা, সবাই সবার ইয়েতেই বুঝতে পারছে ইকুয়াল, নয়, হাই হ্যান্ডেড নয়। হ্যাঁ, বরঞ্চ এখানে যদি কিছুটা হাই হ্যান্ডেড হয়ে থাকে সেটা অন্বেষা, অয়ন কোনোভাবেই নয়। এবং অয়নের যে সেন্স অফ ইনসিকিউরিটি, তার যে একটা সেন্স অফ, আবার এট দ্য সেম টাইম তারা কনফিডেন্স, আবার প্রোটেক্টিভনেস, সেটা যে অগ্নিকে অবিশ্বাস্য করেছে। মানে ওটা রেকর্ডিং স্টুডিওতে রেকর্ডিংটা না দেখলে, সেশনটা না দেখলে বোঝা সম্ভব নয়। ওই যে উত্থান পতনগুলো পরপর একটা মানুষ তুলে তো অবিশ্বাস্য। মানে আমার তো মনে হয়, আমি তো অগ্নির পুরো শুনেছি, সেকেন্ডটা লেখার আগে আমি অগ্নির অন্যান্য কাজগুলো শুনেছি, যাতে ও কোন জায়গায় ওঠা নামায় সেগুলো ইউজ করা যায়। ইটস আ ফ্যাবিউলাসলি ট্যালেন্টেড গাই। একদম 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 একদম। আর একটা বলবো যে তুমি, মানে এটা আমি সবার সামনে বলতে চাই যে অন্বেষণ 2-তে কিঞ্জল নন্দকে আনা হয়েছে, এটা তোমার জন্যই, কারণ এটার পুরো মানে আইডিয়াটা ওয়াজ ইয়ার্স। তো এটা দারুণ ছিল আইডিয়াটা, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। খুবই ভালো ছিল এটা। হ্যাঁ, মানে থ্যাঙ্কস টু অল অফ আস। এটা খুবই মানে একটা ইয়ে ছিল, কারণ উদ্যোগটা আমাদের এখানে ধরা হয়, উদ্যোগটাকে যারা ওয়েলকাম করছে, উদ্যোগটাকে যারা গ্রহণ করছে, সেটাও গ্রহণ করার জন্য অনেক একদম একদম, এটা একদম মানে কিঞ্জল ফাটিয়ে দিয়েছে যাকে বলে একেবারে লাস্টের। এবং কিঞ্জল খুবই পরিশ্রমী, কিঞ্জল অয়ন্তিকা ওই পার্টটা অপূর্ব। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা না বললে অন্যায় হবে, সেটা হলো অয়ন্তিকা। সিটি অফ ভয়েতে যে পারফরমেন্সটা দিয়েছে, খুব ভালো, যে উত্থান পতন, এবং যেখানে ও তিস্তাকে কমফর্ট করে ইত্যাদি, আমি সত্যি বলছি, আমি শুনে আই ওয়াজ মার্ভেলড। মনেই হচ্ছিল না ওই মেটেরিয়ালটার সাথে আমার কোনো যোগ আছে, মানে আমি বাইরে থেকে মনে হচ্ছিল শুনছিলাম। আমি চিত্রনাট্য লেখা শিখেছি, সব জায়গাতে জানি যে কথা কম, আমাদেরকে ব্রিফটা দেওয়া হয় যে কথা কম, ভিজুয়াল দিয়ে খেলতে। হ্যাঁ, এখানে ছিল জিনিসটা কমপ্লিটলি উল্টো। এখানে তো কিছু করার নেই, তো সেক্ষেত্রে মানে একটা মানুষের অভিব্যক্তি, যে সামনে কিছু একটা ভয়ানক ঘটছে, সেইটাকে ভাষায় এক্সপ্রেস করা। তুমি তো এর আগে ওয়েব সিরিজ লিখেছো, তো সিনেমা লিখেছো, তো মানে অন্বেষণ থেকে তোমার প্রথম অডিও স্টোরি লেখা শুরু কি? হ্যাঁ, চেঞ্জটা কি লাগলো? তুমি যেহেতু এখানে এলে, তাও আমি মানে দিস ওয়াজ আ ইজি কোয়েশ্চেন। চেঞ্জটা লাগলো এটাই যে অ্যাটেনশনটা না গ্র্যাব করা একটা ইন্দ্রিয়ের উপরে অনেক বেশি কঠিন, এবং লিখতে হয় ভলিউমটা অনেক বেশি লেখার। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমি একটা লোক ঢুকলো ঘরে, আমার মেইন ক্যারেক্টার তাকালো, এটা আমি ভিজুয়ালি যখন দেখি, সেটা আমার তো লিখতে হয় না। হ্যাঁ, মানে লিখতে হয় না ইন আ সেন্স, মানে। এবং আরেকটা ব্যাপার থাকে যে সিনেমা লেখার ক্ষেত্রে চিত্রনাট্যকার এবং অডিয়েন্সের মধ্যে অনেকগুলো মিডিয়াম আছে, এখানে মিডিয়ামের সংখ্যাটা তুলনামূলকভাবে কম। আরেকটা ধরো পজ, যেমন সিনেমায় পজ খুব ভালো ইউজ করা যায়, অডিও তুমি পজ কি দেবে, কেউ তো কিছু বুঝতেই পারবে না। এক্স্যাক্টলি। অনেস্টলি অন্বেষণ 1-এর ক্ষেত্রে আমি নিজে বলবো না কিছু, নিজে প্রথম অ্যাপ্রোচ করেছিলাম বলে একটা চরিত্র, এবং সেটা সমস্ত গোয়েন্দা চরিত্রের ক্ষেত্রেই প্রযোজ্য, যে প্রথমটা রাইটার নিজেও জানেন না সে গোয়েন্দা চরিত্রটা কোন দিকে যাবে, কারেক্ট, কোন ছাঁচে পড়বে আস্তে আস্তে। মানে খুব রেয়ার এটা হয়, এটা সিনেমার ক্ষেত্রে কিন্তু ওর উল্টো, সিকুয়েলে ধারায় গিয়ে লোকজন। হ্যাঁ, তো সাহিত্যের ক্ষেত্রে আমি নাম করে বলে দিতে পারি যে ফেলুদার গোয়েন্দাগিরি পাতা ভরানোর জন্য সত্যজিৎ রায় লিখেছিলেন, কারণ কেউ সম্ভবত একটা লেখা জমা দিতে পারেনি বা হোয়াটএভার, মানে উনি ভাবেননি কিন্তু সিরিজ হিসেবে কন্টিনিউ করবেন, এবং এত মানে, এবং এটা যেরকম একটা লেজেন্ডারি লেভেলে চলে যাবে, মানে তো সেইটা। এবং ব্যোমকেশের ক্ষেত্রেও তাই, সত্যান্বেষী বাকি গল্পগুলোর তুলনায় কিন্তু উইক, তো সেইটাই আমার মনে হয়। আর অন্বেষণ আমার লিখে খুব ভালো লাগে অন্বেষণের, কারণ অন্বেষণে অনেকেই খেয়াল করবেন যে আমরা এটা এদেরও প্রশ্রয়, আমি বলবো তোমাদেরও প্রশ্রয়, যে আমরা সত্যজিৎ রায়ের দুনিয়াটা, মানে ফেলুদা এবং প্রফেসর শঙ্কু তারিণী খোড়া ছাড়া যে সত্যজিৎ রায়ের একটা সাহিত্যের একটা একটা বিরাট দুনিয়া আছে, যেখানে অসমঞ্জ বাবুর কুকুর আছে, সেখানে ক্লাস ফ্রেন্ডের একটা চরিত্র আছে, যেখানে বারিন ভৌমিক একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, পটল বাবু একজন নাটকের অভিনেতা রয়েছেন। আমরা না এদেরকে জ্যান্ত করছি ইন আ ডিফারেন্ট ওয়ে। তারা থাকছেন না, কিন্তু আমাদের গল্পে বারিন ভৌমিক লেন আছে, অমলেশ মল্লিক স্কোয়ার আছে, কৈলাস চৌধুরী স্ট্রিট আছে। আমরা এইরকম ভাবে একটা ট্রিবিউট দিচ্ছি, কারণ সানডে সাসপেন্সের পরিবারের সবাই সত্যজিৎ রায়, একদম।
তা আমরা এইভাবে একটা ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি। আর আমার খুব মানে আই এম টকিং টু মাচ, বাট দ্য থিং ইজ দিস, আমার অন্বেষণ লিখে খুব ভালো লেগেছে। তবে আমি অ্যাকচুয়ালি লিখতে চাই লাভ স্টোরি, যেটা অনেকে আমাকে কমেন্টে বলেছেন যে আপনার গোয়েন্দা গল্প টপ্প হবে না, প্রেমের গল্প লিখুন। মানে আমি কিন্তু সত্যিই চাই প্রেমের গল্প লিখতে। দেখো একটা জিনিস ব্যাপার আছে, তুমি জীবনে কোনোদিন খুন বা মর্গ বা ভূত, ইউ মাইট কাম অ্যাক্রস দেম অর মাইট নট। প্রেম তো সবার জীবনে এসছে, ঠিক। প্রেমের একটা ইউনিভার্সাল প্রেমে ছ্যাঁকা সবই এসছে। প্রেম রিলেটেড দেয়ার ইজ আ ইউনিভার্সাল রিলেটেবিলিটি টু ইট। ঠিক ঠিক ঠিক। তো সেইটাকে লোকের কাছে নিয়ে যাওয়া, সেটার কিন্তু একটা কাইন্ড অফ আমি বলবো মানে সেটার আলাদা চ্যালেঞ্জ আছে মানে। এবং আর প্রেমের সব থেকে মজার জিনিস হলো কোনো ঠিক ভুল হয় না। ঠিক আছে, হ্যাঁ, কোনো ঠিক ভুল হয় না, মানে হয় না কেন? তুমি মানে ডিপেন্ড করে তুমি কোন সাইডে আছো সেটাই। হ্যাঁ, দেখো আমরা যখন প্রত্যেকে ঝগড়া করি, প্রেম হোক বা যাই, আমরা তো নিজের মনে ওটাকে ভেবে ভেবে জাস্টিফাই করে নিই, তো ওই জন্য ঠিক ভুল তো জানি না আসলে। হ্যাঁ ওটা ঠিক ভুল রসমন মানে অনেকগুলো ঠিক ভুল আছে। অনেকগুলো ঠিক বলেছে, রাইট, রসমন ইজ দ্য ওয়ার্ড। ঠিক রসমন। মানে থার্ডটাকে খুব তাড়াতাড়ি আসছে নাকি এখনো? এইটা তো তোমাদের উপরেই করবে, তোমরা কতটা তাড়া দেবে, তোমরা কতটা চাপ দেবে, তোমরা কবে পাচ্ছি বলবে, তার উপরে ডিপেন্ড করবে। তবে আমার ইচ্ছে মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে কোন সময় এলে সব থেকে ভালো হয়, একটু ফেব্রুয়ারির গোড়ার দিকে যখন একটু শীত আছে ইত্যাদি, কারণ পাহাড়ে যাবে তো একটু ঠান্ডা আছে। পাহাড়ে যাবে শুধু না, আমি মানে এটা বেশ মানে ইট ইজ গোয়িং টু বি লার্জার দ্যান লাইফ। আচ্ছা, সব থেকে উইয়ার্ড কমেন্ট তুমি কি পেয়েছো অন্বেষণে? একদম নাম করে বলবো, মানে কারণ নাম না, কমেন্টটা ধরে বলবো। প্রথমটা পেয়েছিলাম নোওয়ে নিয়ার হোমস। এটা তুমি ইউজ করেছো? এটা আমি ব্যবহার করেছি, কারণ এটার থেকে অদ্ভুত উদ্ভট কিম্ভূত কিমাকা মানে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম কমেন্টটা পড়ে, যে নোওয়ে নিয়ার হোমস পৃথিবীর কোনো মানে সাহিত্যিক ইজ নোওয়ে নিয়ার। হ্যাঁ, তো এটা একটা। আর সেকেন্ড ইয়েতে না প্রচুর লোকজন বলেছেন এটার থেকে নেওয়া, ওটার থেকে নেওয়া। এই মানে একদম আমি ওয়েব সিরিজগুলোর নাম বলছি, মানে ডেয়ার ডেভিল, বর্ন এগেইন, তো ডেক্সটার, এগুলোর থেকে নেওয়া। তো আমার বিশ্বাস তারা এই সিরিজগুলো দেখেননি বা পুরোটা দেখেননি, কারণ ডেক্সটার আমার যখন দেখা তখনই ওটিটি আসেনি। আমি ইন্টারনেটের বদান্যতায় দেখতাম, মানে আর বলছি না, বাড়াচ্ছি না বিষয়টা, কিন্তু ইন্টারনেটের বদান্যতায় আমি দেখতাম। তো এরা এগুলো দেখেনি নতুন করে। আর আমি একটা জিনিস মানে মানে আরেকটা কমেন্ট পেয়েছিলাম খুব অদ্ভুত টাইপের, যে এখানেও কেউ একটা লিখেছেন যে পেজটা খুব স্লো। এটাও স্লো? হ্যাঁ, মানে এটাও তার স্লো লেগেছে। আচ্ছা, একজন তো আবার কি একটা অদ্ভুত লিখলেন। ও, আমি আরেকটা দুর্দান্ত কমেন্ট পেয়েছি যেটার আমি রিপ্লাইও করেছিলাম। এই একজন দিদি কমেন্ট করেছেন যে কেন বারবার অন্বেষায় চা বানায়, মানে অন্বেষণের অফিসে অন্বেষাই কেন চা বানায়, অয়নও কেন কি একটু রান্না টান্নায় হেল্প করেন না। এবারে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে অন্য কারোর কিচেনে ঢুকলে অয়ন মার খেতে পারে, মানে ওই কিচেনটা সেট আপ কিচেন আর কি। না, কিন্তু এটা তো অয়ন অন্বেষার দুজনের ইকুয়াল পার্টনার ওরা। হ্যাঁ, কিন্তু অফিসটায় রান্না বান্নার পার্ট খুব একটা নেই। আচ্ছা, মঞ্জু কাকিমার ডিপার্টমেন্ট ভাড়ারে ঢুকলে মার খেতে পারে। কিন্তু আমি পরের বার অয়নকে দিয়ে চা করাচ্ছি। 3 নম্বর গল্পে এটা একটা স্পয়লার দিলাম, অয়ন চাটা করবে, অয়নই সব চা করবে। চাক তাহলে অয়ন চা করুক। কিন্তু এবার আমি ওখানে বলেছি যে ওখানে অয়ন তো মানে পাহাড়ে গিয়ে চা করছে, তাই তো? চা করবে, কিন্তু চা পুড়ে গেলে, কড়া হয়ে গেলে তার দায় কিন্তু লেখক বা অয়নের নয়। ভেরি গুড, বেশ, তাহলে এই নিয়ে একটা সিন থাকছে। হ্যাঁ, এই নিয়ে একটা সিন থাকছে। ঠিক আছে, তাহলে এই নোটেই তাহলে আমি আজকে শেষ করি, কারণ আমার ধারণা আরেকটা স্পয়লার দিয়ে দেবো, আর কি আসতে পারে। না 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 না, আর কোনো স্পয়লার দিও না আপনারা। এবার নমস্কার, ভালো লাগলো আলাপ হয়ে, আবার দেখা হবে নেক্সট অন্বেষণে। নমস্কার।